মৃদু অ্যাসিডের কথা বলতে গেলে প্রথমে কি আসছে, মৃদু অ্যাসিড আমরা কাদের বলবো? তো মৃদু অ্যাসিড বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে ডিগ্রি অফ আয়নাইজেশন, যেটা আগের দিন আমরা জেনেছি। ডিগ্রি অফ আয়নাইজেশন যেটাকে বলা হয় আলফা, সেটার মান কী হয়, 1 থেকে কম হয়। কাদের ক্ষেত্রে? উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, এটা পড়েছিল। তো মৃদু অ্যাসিডদের ক্ষেত্রেও কী হয়, এদের ক্ষেত্রে মৃদু অ্যাসিডদের ক্ষেত্রে ডিগ্রি অফ আয়নাইজেশনের জায়গায় একটা টার্ম আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন, ওকে, যেটাকেও সাধারণত জেনারেলি আলফাই দেওয়া হয়। তো ডিসোসিয়েশনের ক্ষেত্রে কী বলছে, ডিসোসিয়েশনটা কি হয়, উইক অ্যাসিডের ক্ষেত্রে 1 থেকে কম হয়ে থাকে এখানেও। তো যেহেতু ডিসোসিয়েশন উইক অ্যাসিডেতে মানে উইক অ্যাসিডের ক্ষেত্রে 1 থেকে কম হয়, তার ফলে কী হয়, এরা সমগ্র যে ধরা যাক এই একটা অ্যাসিড H2A ধরছি আমি, তো এ সম্পূর্ণভাবে দুটো H+ কিন্তু এখানে দিয়ে দেবে না। এটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে, অর্থাৎ এটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে যেখানে এ একটা করে H+ দেবে, এই যে মাইনাসে পরিণত হবে। আবার একটা ইকুইলিব্রিয়াম রিচ করবে যেখানে H- থেকে এরা H+ দিল, দিয়ে A- পরিণত হলো। তাহলে একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে, অর্থাৎ সম্পূর্ণরূপে H2A H+ পরিণত হবে না, এবং H- তৈরি হবে ইন্টারমিডিয়েট হিসাবে, H- তৈরি হবে, ইন্টারমিডিয়েট অ্যাসিড তৈরি হবে। এটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড বলা হয় এটাকে, ঠিক আছে, ডাইবেসিক অ্যাসিড, ঠিক আছে। তো এরকম যদি মনোবেসিক অ্যাসিড হয়, তাহলে সম্পূর্ণ যেটা ধরা যাক H2SO নয়, HCl ধরছি, HCl থেকে H+ তৈরি হয়ে গেল, প্লাস Cl- তৈরি হয়ে গেল, এরকম একটা কম্পাউন্ড যে ধরা হলো। তো যে থেকে কী হচ্ছে, H+ তৈরি হবে, A- তৈরি হবে। তো এ থেকে যখন H+ তৈরি হবে তখন একটা ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ সম্পূর্ণ যে ধরা যাক এটা 5 মোল আছে, 5 মোল থেকে 3 মোল H+ তৈরি হলো, 3 মোল A- তৈরি হবে, 2 মোল কিন্তু হিসাবেই রয়ে যাবে। তো ডিসোসিয়েশনটা হচ্ছে না, অর্থাৎ থেকে ডিসোসিয়েশন H+ A- হচ্ছে না ঠিক করে, যেটা 1 থেকে কম হচ্ছে। তো এই কারণে একে বলা হচ্ছে ডিসোসিয়েশন 1 থেকে কম হয়, এবং এটাকে বলা হয় মৃদু অ্যাসিড, ওকে। এবার আমরা মৃদু অ্যাসিডের একটা ইকুয়েশান লিখব, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশান। থেকে কী করছে, মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণের ইকুয়েশান, যেটা হচ্ছে প্লাস H2O, সেখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে H3O+ তৈরি করছে, প্লাস কি তৈরি করছে, A- তৈরি করছে, ওকে। তো এখানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরা যাক K। তো এবার আমরা ইকুয়েশান লিখব, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইকুয়েশান K ইকুয়াল হবে H2O+ ওপরে H2O+ এর কনসেন্ট্রেশন ইন্টু A- এর কনসেন্ট্রেশন বাই কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। তো এবার H2O যেহেতু প্রচুর পরিমাণে আসে, অর্থাৎ H2O যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে, তো H2O বিক্রিয়ার আগেও যা থাকবে বিক্রিয়ার পরেও তাই থাকবে বলে ধরা, অর্থাৎ H2কে কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়। H2ওর কনসেন্ট্রেশনকে ধরা হয় এখানে কনস্ট্যান্ট, কারণ H2O প্রচুর পরিমাণে ইউজ করা হয়, জলীয় দ্রবণ ধরা যায়, জলের মধ্যে আমরা একটু অ্যাসিড দিয়েছি, এইরকম একটা ধরা যাক বিকারে জল আছে, এত জল আছে, এখানে এইটুকুনি একটু অ্যাসিড দেওয়া হয়েছে, সেই এইটুকুনি অ্যাসিডটার জন্য তাহলে জলটা অনেক বেশি, তো জলের পরিমাণটা কী হচ্ছে, বিক্রিয়ার পরেও সেম থাকছে, বিক্রিয়ার আগেও সেম থাকছে, তো এই কারণে H2কে কনস্ট্যান্ট ধরা আছে। তো এবার আমরা হচ্ছে K এর দিকে H2কে নিয়ে চলে এলাম, এবং তৈরি হলো H3O+, ওপরে থাকলো A- ওপরে থাকলো, আর নিচে রয়ে গেল HA। এখানে K কনস্ট্যান্ট, H2O কনস্ট্যান্ট, তো এই দুজনে কনস্ট্যান্ট, তাহলে এদের গুণফলও কী হবে, কনস্ট্যান্ট, যেটা নতুন নাম এখন KA, ঠিক আছে, আয়নাইজেশন কনস্ট্যান্ট KA। তো সরি, যেটাকে বলা হয় কি কনস্ট্যান্ট, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে KA হচ্ছে অ্যাসিডের কনস্ট্যান্ট, মৃদু অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড কনস্ট্যান্ট, বেসের ক্ষেত্রে KB বেসের কনস্ট্যান্ট রয়েছে। তো এটা হচ্ছে মৃদু অ্যাসিডের আয়নায়ন ধ্রুবক, ঠিক আছে, মৃদু অ্যাসিডের আয়নাইজেশন কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় KA, ঠিকই বলেছিলাম। তো এবার চলে আসছি, এটা হয়ে গেল K এর মানটা। এবার আমরা কনসেন্ট্রেশনকে ইউজ করে, অর্থাৎ
সেই যে বললাম একটা চার্ট ইউজ করে কীভাবে তৈরি হয়, তো সেই চার্ট ইউজ করে আমরা H3+ কনসেন্ট্রেশন বার করব। তো দেখা যাক, এবার আমরা বার করব ডিটারমাইন H3+ কনসেন্ট্রেশন। তো এখানে আমরা কি করব, ধরা যাক এই যে যখন প্রথম নেওয়া হয়েছে, ধরা যাক এর সি হচ্ছে সি পরিমাণ নেওয়া হয়েছিল, অর্থাৎ t=0-তে সি পরিমাণ নেওয়া হয়েছিল। H2 যেহেতু কনস্ট্যান্ট আমরা ধরছি না কিছু, H2+ তখন কী হবে, 0 ছিল, A-0 ছিল। যখন t=t হলো, অর্থাৎ আলফা পরিমাণ, অর্থাৎ আলফা সি পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তো আলফা সি পরিমাণ যদি বিয়োজিত হয়ে যায়, তাহলে এখন কনসেন্ট্রেশন হবে সি মাইনাস সি আলফা। তো এখানে তৈরি হবে সি আলফা পরিমাণ, যেহেতু আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তো সি আলফা পরিমাণ তৈরি হবে। তো এবার হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে নতুন, আমরা যদি কে এ দিয়ে ডিনোট করি, কে এর মান হবে তখন H2+ কনসেন্ট্রেশন, H2+, আমরা আগের এতে দেখলাম H2+ ইন্টু এ মাইনাস আর হচ্ছে বাই এইচে। তো বসিয়ে দেওয়া যাক সি আলফা ইন্টু সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, দ্যাট মিন্স আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এবার সেমই একই রকমভাবে আগের আমরা ভিডিওতে দেখেছিলাম। তো এখানে একের থেকে আলফার মান খুবই ছোট, তো দেন লিখতে পারা যায় আলফা স্কোয়ার সি। তো আলফা স্কোয়ার সি মানে কী বার করবো আমরা, আলফা বের হবে কে বাই সি ইন্টু রুট, কে বাই সি এর রুট। তো এটা বেরিয়ে গেল। এবার এটাকে ইউজ করে আমরা H2+ কনসেন্ট্রেশন বার করবো। এখানে H2+ কনসেন্ট্রেশন কী আছে, সি আলফা। H2+ কনসেন্ট্রেশন মানে কত, H2+ কনসেন্ট্রেশন এখানে হচ্ছে সি আলফা। তাহলে সি আলফা মানে সি ইন্টু আলফা, আলফার মান কত বেরিয়েছে এখানে কে বাই সি, রুট ওভার কে বাই সিকে এখানে ইউজ করছি কে বাই সি। তাহলে এখানে সি রুটের মধ্যে বাইরে, তাহলে হয়ে গেল কত, কাটাকুটি করলে বের হবে হচ্ছে কে এ সি। তাহলে এইটা হচ্ছে আনসার। তাহলে H2+ কীভাবে আমরা কনসেন্ট্রেশনকে বার করলাম, এইভাবে আমরা কনসেন্ট্রেশনকে বার করলাম, এটা হচ্ছে আনসার। ওকে, এই হচ্ছে ফুল ভিডিও। তো নেক্সট প্রসেস আমরা বার করব হচ্ছে আপেক্ষিক তীব্রতা, অর্থাৎ আপেক্ষিক তীব্রতা প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে কে কত বেশি তীব্র, কে কত কম তীব্র, সেটাকে বার করার জন্য এই কে এ কনস্ট্যান্টটা খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তীব্রতা নির্ণয়। ওকে, মানে রিলেটিভ ইন্টেন্সিটি। ওকে, তা আপেক্ষিক তীব্রতা কীভাবে নির্ণয় করব, আপেক্ষিক তীব্রতা হচ্ছে কে এ যত যার বেশি হবে সে তত তীব্র মানে ইন্টেন্সিটি তার তত বেশি, অর্থাৎ যে অ্যাসিডের যত কে এর ভ্যালু বাড়বে তার তীব্রতা তত বাড়বে, এটা একটা ব্যাপার। তাহলে আরেকটা জিনিস, ধরা যাক কারোর, এবার আপেক্ষিক তীব্রতা বাড়ার জন্য কে এর ব্যাপারটা বুঝলাম, এবার আলফা ব্যাপারটাও বুঝতে হবে, অর্থাৎ এখানে বুঝতে হবে আলফা ইজ ইকুয়াল টু কত, কে বাই সি, ঠিক আছে, রুট ওভার কে বাই সি। তো আলফা ড্যাশ, আরেকজনের আছে আলফা ড্যাশ, সেটার মান কী হবে, সেটা হচ্ছে কে এ ড্যাশ বাই সি, যদি সেম পরিমাণ কনসেন্ট্রেশন নিয়ে দুজনেই তৈরি হয়, তো কে ড্যাশ বাই সি। তো এবার আমরা দেখব যে আলফা বাই আলফা ড্যাশ ইকুয়াল টু কত হবে, আলফা বাই আলফা ড্যাশ হলে রুট ওভার, যেহেতু সেম কনসেন্ট্রেশন নিয়ে স্টার্ট করা হয়েছে দুটো রিয়াকশানই, তো কে এ বাই কে ড্যাশ হওয়ার কথা, সেটাই হবে কে এ বাই কে ড্যাশ, ঠিক আছে। তো কে বাই কে ড্যাশের যে ক্ষেত্রে কী হচ্ছে, যে যদি কে এর মান বেশি হয় আলফার মান বেশি হবে, আলফার মান বেশি হওয়া মানে সে তত বেশি বিয়োজিত হয়েছে, তত বেশি H+ তৈরি করতে পেরেছে, ঠিক আছে। সো কে এর ভ্যালু বাড়লে এখান থেকে এটাই বার হচ্ছে, যদি কে এর ভ্যালু বাড়া হয় তাহলে তীব্রতা বাড়বে, এটা হচ্ছে এখান থেকে বেরোলো। ওকে, এবার একটা জিনিস হচ্ছে আমরা পড়বো বহু ক্ষারীয় অ্যাসিড, মৃদু অ্যাসিড, বহু ক্ষারীয় মৃদু অ্যাসিড। তো বহু ক্ষারীয় মৃদু অ্যাসিডের জন্য আমরা ধরছি একটা ট্রাইবেসিক অ্যাসিড, যেটা হচ্ছে H3A, এবং H3 এর জায়গায় আমরা সরাসরি H3PO4ও ইউজ করতে পারি সেরকমভাবে।
তো আমরা দুটোর জায়গায় আমরা H3A দিয়েই ভালো করে আগে বোঝাই, তারপর আমরা অন্য কিছু চুজ করবো। বহু ক্ষারীয় মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ, তাহলে কী হবে, বহু ক্ষারীয় মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণে H3 এর সাথে যদি আমরা H2O যোগ করি, সেখান থেকে আমরা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Ka দিয়ে দিলাম প্রথমে, যেহেতু 1 নম্বর এখানে কী হয়, প্রথমে একটা মাত্র H+ বেরোবে, তো ফার্স্ট রিয়াকশানে কী হবে, একটা H+ বেরোবে, তো একটা H3+ তৈরি হলো, তার সাথে কী তৈরি হবে, একটা H+ বেরোলে H3A থেকে তৈরি হবে H2A-। নেক্সট প্রসেসে কী হবে, H2A- থেকে আর একটা H2 সঙ্গে বিক্রিয়া করবে, করে তৈরি করবে হচ্ছে Ka2, এখানে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিচ্ছি, তৈরি হবে হচ্ছে H3O প্লাস হচ্ছে Ha2-, ঠিক আছে, ওখানে H2A- হলে Ha2- তৈরি হলো। লাস্ট প্রসেসে কী হবে, Ha2- থেকে আর একটা H3 আর H2 বিক্রিয়া করবে, H2O বিক্রিয়া করলো, করে তৈরি করলো H3O+, তৈরি হবে A3-। ওকে, এই হচ্ছে তিনটে রিয়াকশানে হচ্ছে তিনটে কনস্ট্যান্ট আছে, এটা Ka3। তো এবার বুঝতে হবে যে রিয়াকশানে Ka1, Ka2, Ka3 এর মান কী করে বার করব। তো সহজেই Ka1 বার করতে গেলে সূত্র হচ্ছে H2ওকে শুধু বাদ দেবো আমরা দুটো থেকেই, তো H2 প্লাস H2 ওপরে থাকবে, ওপরে চলে এলো H3O+, আচ্ছা Ha-, নিচে চলে এলো H3A। Ka2-র মান কী করে বার হবে, Ka2-র মানও সেম, H2 প্লাস Ha2- ওপরে থাকবে, H3O প্লাস Ha2- ওপরে থাকলো, নিচে থাকলো H2A-। ওকে, এবার Ka3-তে দেখা যাক কী হলো, Ka3-র ক্ষেত্রেও তাই থাকবে, H2O প্লাস ওপরে আর A3- ওপরে। ওকে, নিচে থাকলো হচ্ছে Ha2-। ওকে, তো এবার ভালো করে বুঝতে হবে যে উপরে যারা রয়েছে Ha-, Ha2-, A3-, কার কনসেন্ট্রেশন বেশি, নিচে যারা রয়েছে তার কার কনসেন্ট্রেশন বেশি। তো প্রথমে যাকে নিয়ে আমরা শুরু করেছি H3A, যেহেতু এটা একটা মৃদু অ্যাসিড প্লাস বহুক্ষারী অ্যাসিড, তো মৃদু অ্যাসিড হওয়ার কারণে H3 এর মান নিশ্চয়ই বেশি হবে, কার থেকে, H2A- এর থেকে। কারণ কি, এদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলা যেতে পারে, ডিগ্রি অফ আয়নাইজেশন যেটা আলফা বলছি, তো আলফার মান কত, আলফার মান একের থেকে কম, একের থেকে কম মানে কম বিয়োজিত হবে, কম বিয়োজিত মানে কম পরিমাণে H2- তৈরি হবে, কম পরিমাণে Ha2- এখান থেকে তৈরি হবে, কম পরিমাণে A3- তৈরি হবে, অর্থাৎ সবসময় বাঁ দিকেরটা বেশি হবে, অর্থাৎ লেফট সাইড বেশি, রাইট সাইড কম, লেফট সাইড বেশি, রাইট সাইড কম, লেফট সাইড বেশি, রাইট সাইড কম। ওকে, নেক্সটে কী হচ্ছে যে আমাদের বুঝতে হবে, যখনই একটা কোনো অ্যাসিডের মাথাতে মাইনাস চলে আসছে, ধরা যাক এই একটা H2A-, যখনই মাইনাস চলে এলো, একটা মাইনাস চলে এলো ওপরেতে, তখন সে সহজে H+কে ত্যাগ করতে পারবে না, তার একটা টেন্ডেন্সি থাকবে প্রোটন না ত্যাগ করার, কারণ তার মধ্যে ওপরে একটা নেগেটিভ চার্জ রয়েছে। সবসময় স্টেবিলিটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্টেবিলিটি। তো স্টেবিলিটি কীভাবে হয়, নিউট্রাল থেকে, নিউট্রাল যে সে তত বেশি স্টেবল হয় নিউট্রাল স্টেটে। তো যেহেতু এ মাইনাস চলে এসছে ওপরেতে, সে আবার একটা H+ ত্যাগ করলে আবার 2- তৈরি হবে, তো সে সহজে H+কে ত্যাগ করতে চাইবে না, তো তাই H2A থেকে H2A- থেকে H মানে H2A- থেকে H2A- থেকে Ha2- হওয়ার প্রবণতা খুবই কম, Ha2- হওয়ার প্রবণতা খুবই কম। সেই কারণে কী হচ্ছে, তাহলে এই যে এই বিক্রিয়াটা K1-এতে Ha- H3A, তো H3 এর মান বেশি, Ha- তুলনাভাবে কম, তো এটা একটা পয়েন্টে গেল, Ha- বা H3 এটা Ha2- যেটা সেটা আরও কম, কার থেকে, Ha- থেকে কম, H2A- থেকে কম, এখানে একটা ভুল করেছে, H2A- ওটা, হ্যাঁ, তো এখানে Ha2- H2A- থেকে কম, তো Ka2-র ভ্যালু যেটা, Ka2-র ভ্যালু কিন্তু আরও কম, Ka2-র ভ্যালু কিন্তু Ka1-এর থেকেও আরও কম, তাহলে Ka1-এর ভ্যালু
H3O প্লাস তিনটে সেম রয়েছে, দেখ H3O প্লাস কিন্তু তিনজনেরই রয়েছে, বাট এদের রেশিওটা আমার দেখতে হবে। তো এখানে H3 থেকে H2A মাইনাস তৈরি হয়েছে, তৈরি হতেই পারে, ভালো রকমভাবেই তৈরি হবে, যেটা এদের রেশিওটা কিন্তু যতটা হবে H2 মাইনাস থেকে H2 মাইনাসটা আরও কম হবে, এবং এইটা লাস্টের ক্ষেত্রেটা আরও কম হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে Ka1 এর ভ্যালু সবচেয়ে বেশি হয়, তারপর Ka2 এর ভ্যালু হয়, তারপর Ka3 এর ভ্যালু হয়। এটা হচ্ছে বহু ক্ষারীয় অ্যাসিডের ক্রম। কি এর ক্রম? আয়নাইজেশন কনস্ট্যান্টের ক্রম, অ্যাসিডের আয়নাইজেশন কনস্ট্যান্টের ক্রম। হয়ে গেল, এটা মনে রাখতে হবে। এবং যদি একটা কোশ্চেন পড়ে যে H3PO4 দিয়ে, তো H3PO4 দিয়ে সবসময় কোশ্চেনটা পড়ে, তো H3PO4 ইউজ করা হয় সবচেয়ে বেশি। তো H3PO4 দিয়ে বলতে হবে যে H3PO4 কে প্রথম আয়নাইজেশন কনস্ট্যান্ট সেকেন্ড আয়নাইজেশন কনস্ট্যান্ট থেকে বেশি হয়, এবং সেকেন্ড আয়নাইজেশন থার্ড আয়নাইজেশন কনস্ট্যান্ট থেকে বেশি হয়ে থাকে। ওকে, বাস কমপ্লিট দিস সেশন। নেক্সট ভিডিওতে আমরা বহু ক্ষারীয় অ্যাসিড, মৃদু ক্ষারীয় অ্যাসিড বা বেস নিয়ে আলোচনা করবো, এবার।